ভারী বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য জেলা। জলাবদ্ধতার কারণে তলিয়েছে জেলাগুলোর নিম্নাঞ্চল। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপর রয়েছে প্রশাসন। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো খাগড়াছড়ি, রাঙামাটি এবং কক্সবাজার থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। ঝুঁকিপূর্ণ এলাকার বসবাসকারীদের আসলে গত সোমবার থেকেই নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন তৎপরতা শুরু করেছিল। প্রথমে তো আসলে মাইকিং করা হয়েছিল, মাইকিং করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল। পরবর্তীতে যখন গতকাল মঙ্গলবার সকাল থেকে সোমবার রাত থেকে অ্যাকচুয়ালি বৃষ্টিপাতের পরিমাণ যখন বেশি বেড়ে যায়, তখন গতকাল মঙ্গলবার পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সকলে মিলে বা ঝুঁকিপূর্ণ যে সকল এলাকাগুলো রয়েছে সে সকল এলাকায় গিয়ে সেখানকার বাসিন্দাদের আসলে নিরাপদ যে আশ্রয় কেন্দ্রগুলো তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছিল সেগুলোতে নিয়ে আসা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আসলে রাঙামাটি পুরো জেলাতে 212টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় এখনো পর্যন্ত 1000-এর বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। গতকাল রাত প্রায় 11টা সাড়ে 11টার পরেও আমরা আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়েছি, সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি, যেমন আমি যদি বলি শহরের এই মুহূর্তে যেখানে আসলে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ আশ্রয় গ্রহণ করেছেন সেটি হচ্ছে শহরের লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্র। সেখানে এখনো প্রায় 200-র মতো মানুষ সেখানে অবস্থান করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল রাতে ভূমি প্রতিমন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি আসলে আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি রাতের খাবারও বিতরণ করেছেন। তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই মুহূর্তে এই দুর্যোগকালীন সময় কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে 1303 পার্বত্য জেলা মিলে 1300 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 500 মেট্রিক টন রাঙামাটির জন্য বরাদ্দ করা হয়েছে। তিনি বারবার আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় গ্রহণ করছিলেন তাদের সাথে কথা বলছিলেন, তাদেরকে বারবার অনুরোধ করছিলেন যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে নিরাপদে আসলে নিয়ে যাওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া না হবে, আপনারা অনুগ্রহ করে এখানেই অবস্থান করবেন। তিনি বারবার করে সেটা অনুরোধ করছিলেন। আর রাঙামাটির বর্তমান যদি আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে গতকাল রাত পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত ছিল, তবে আজ সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে এসেছে। এখন বর্তমানে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটাকে ইলশে গুড়ি বৃষ্টি, কিন্তু ভারী বর্ষণ এখনো শুরু হয়নি। তবে ভারী বর্ষণ হওয়ার যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ আকাশে আসলে প্রচুর মেঘ জমতে শুরু করেছে। রাঙামাটি আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে গত 24 ঘন্টায় রাঙামাটিতে 165 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি আসলে গত পরশু আসলে এর চেয়ে আরো বেশি ছিল। তবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এভাবেই চলতে থাকবে, সেটা আমাদেরকে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বলা হয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে রাঙামাটির যে খাগড়াছড়ির রাঙামাটি উপজেলাধীন জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি, সেটি আসলে প্রতিদিন রাত থেকে বন্ধ আছে। এবং যেহেতু খাগড়াছড়িতে হয়েই সাজেক যেতে হয়, বর্তমানে খাগড়াছড়ি দীঘিনালা সাজেক সড়কটির আসলে পানির নিচে তলিয়ে থাকার কারণে মাচালং এলাকা, বাগাইহাট এলাকায় সে কারণে গতকাল থেকে পর্যটকরা সাজেক থেকে সাজেকে কোনো স্কট প্রবেশও করেনি এবং সাজেক থেকে কোনো স্কট ছেড়েও আসেনি। সে কারণে আসলে সাজেকে বর্তমানে প্রায় 400-রও অধিক পর্যটক আটকা রয়েছে এবং তারা সেখানে অবস্থান করছেন। গতকাল দুপুরেও চেষ্টা করা হয়েছিল স্কটের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার, কিন্তু পানি থাকার কারণে তাদেরকে আসলে আনা সম্ভব হয়নি। আমরা কথা বলেছিলাম সেখানকার কটেজ ওনার্স মালিক অ্যাসোসিয়েশনের সাথে, তারা বলছেন যে আজ যদি পানি নেমে যায় তাহলে হয়তো তাদেরকে আজকে খাগড়াছড়ি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এবং তাদের কাছ থেকে আসলে এই মুহূর্তে কোনো ধরনের অতিরিক্ত তাদের যে রুম ভাড়া বা তাদের যে কক্ষ ভাড়া সেটি আসলে নেওয়া হচ্ছে না, শুধুমাত্র পানির খরচটি নেওয়া হচ্ছে বলে কটেজ মালিক সমিতি থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে সব মিলিয়ে রাঙামাটির সর্বশেষ পরিস্থিতি। মিশু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, কক্সবাজার থেকে মুহিবুল্লাহ মুহিব যুক্ত রয়েছেন। মুহিব, জানতে চাই গতকালের প্রাণহানির পর আজ জেলার কি অবস্থা, নতুন কোনো পাহাড় ধসের খবরাখবর রয়েছে কিনা, বা তাদের উদ্ধারে কি পরিমাণ তৎপরতা এই মুহূর্তে চলছে? না, আসলে দফায় দফায় রোহিঙ্গা শিবিরগুলোতে পাহাড় ধসের ঘটনা ঘটছে। আর শুধু গতকালকের ঘটনাই নয়, এর আগেও কিন্তু 8 থেকে 9 জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। বানের পানিতে ভেসে গিয়ে রোহিঙ্গাদের মৃত্যু হচ্ছে। মূলত যেই সতর্কতামূলক কথাগুলো বারবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল, সেইগুলো এখন পর্যন্ত আসলে কার্যত মুক্তব্রে পড়েছে। কারণ হচ্ছে যেখানে লক্ষাধিক রোহিঙ্গার বসবাস পাহাড়ের পাদদেশে, সেখানে মাত্র 20,000 রোহিঙ্গাকে তারা গেল 3 দিন ধরে চেষ্টা করে শেল্টারে নিয়েছে, এমনটা দাবি করেছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু গতকালকে আবারও সেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মূলত একটি সীমানা প্রাচীর পাহাড়ের পাদদেশে নির্মাণ করা হয়, সেই সীমানা প্রাচীর সহ পাহাড়ের একটি অংশ সরাসরি রোহিঙ্গা শিশুদের সেই মাদ্রাসায়
উপরে গিয়ে পড়ে। সেখানে 13 জন শিশু চাপা পড়েন এবং পর্যায়ক্রমে 5 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যদিও প্রশাসনের যে সমন্বয়হীনতার কারণে এটিকে 8 জনকে মৃত অবস্থায় উদ্ধারের তথ্য প্রথমে দেয়া হলেও ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের পক্ষ থেকে 8 জনের কথা বলা হলেও পরবর্তীতে দেখা যায় যে ক্যাম্প ইনচার্জ যিনি রয়েছেন উপসচিব পদমর্যাদার, তিনি তার যে প্রতিবেদন সেখানে 5 জনকে মৃত অবস্থায় পাওয়ার তথ্য দিয়েছেন এবং এটিকে আসলে স্থানীয় প্রশাসন বা সাংবাদিকদের মধ্যেও এক ধরনের গোলটে পরিস্থিতির সৃষ্টি হয় যে মানে তথ্য বিভ্রাট হয়েছে। তো আসলে কক্সবাজার উপকূলের যে আবহাওয়া পরিস্থিতি, এটি যদি বলতে চাই শুধু পাহাড় দোষ নয়, কক্সবাজারের চকুরিয়া, মাতামুহুরী, পেকুয়া 3টি উপজেলায় অন্তত 15,000 পরিবার ইতিমধ্যে পানিবন্দী হয়েছে, যেহেতু মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সকাল থেকে। এখন আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সমুদ্রও উত্তাল রয়েছে 3 নম্বর সতর্কতা সংকেতের পাশাপাশি সমুদ্রের জোয়ারের পানিও কিন্তু 3 থেকে 4 মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, মানে নিয়মিত যেভাবে প্রবাহিত হয় তার চেয়ে 3 থেকে 4 মিটার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমরা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানতে পেরেছি। পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন কুতুবদিয়া মহেশখালীর অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে প্রাণী প্রবেশের সংখ্যা তৈরি হয়েছে। একই সঙ্গে মাতামুহুরী নদীর পানি যেহেতু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই হিসেবে চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলা যেটি নতুন গঠিত হয়েছে এর আশেপাশের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। হয়তো আমরা কিছুক্ষণ পরে সেই খবর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তামান্না। অসংখ্য ধন্যবাদ মুহিব আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, বৈরী আবহাওয়া এবং উত্তাল ঢেউয়ের কবলে পড়েছে মাছ ধরার একাধিক ট্রলার, ডুবে গেছে বঙ্গোপসাগরে। এসব ঘটনায় কয়েকজন জেলেকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। আরও জানতে পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আব্দুস সালাম আরিফ। শুভ সকাল। নিখোঁজ যে জেলেরা রয়েছেন তাদেরকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা বা তাদের নাম পরিচয় জানা গেছে কিনা, আবহাওয়া সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে একটু জানতে চাই। জি তামান্না, আপনাকে ধন্যবাদ। যদি পটুয়াখালীর এই মুহূর্তে পরিস্থিতি বলি, আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার বেশ উন্নতি হয়েছে। গতকাল রাত থেকেই পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রভাব কিছুটা কমেছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ট্রলার ডুবির যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত মোট 12 জন জেলে নিখোঁজ রয়েছে, যার মধ্যে গত রাতে ভোলায় এক জেলেকে উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি ভেসে গিয়েছেন মূলত। এছাড়া বাকি যে 12 জেলে তাদের সবারই নাম পরিচয় পাওয়া গেছে এবং এই 12 জেলেকে উদ্ধারে আসলে সরকারের পক্ষ থেকে কোস্টগার্ড কাজ করলেও খুব বেশি যে সুসংবাদ রয়েছে তেমনটি নয়। আমরা গতকালকের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ পেয়েছে 14 জেলে উদ্ধারের। তারা মূলত 18 জন জেলে ছিল, সেখান থেকেও কিন্তু 2 জন জেলে নিখোঁজ রয়েছে। বঙ্গোপসাগরে গত কয়েকদিন থেকেই নিম্নচাপের প্রভাবে পুরো উপকূলে যে ঝড়ো বাতাস, সাগর উত্তাল এবং প্রচন্ড বৃষ্টি ছিল, এর ফলে কিন্তু এই যে উদ্ধার তৎপরতা, বিশেষ করে এই সময়টা জেলেরা যে কাজটা করে থাকে সেটা হচ্ছে যে ট্রলারগুলো নিয়ে সাগরে তারা ঘুরে বেড়ায় এবং হয়তো ভাসমান অবস্থায় এই জেলেদেরকে উদ্ধার করার চেষ্টা করে থাকে। তবে সাগর উত্তাল থাকায় কিন্তু গত কয়েকদিনে বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে ট্রলার মালিকরা বা জেলেদের স্বজনরা কিন্তু এই উদ্ধার অভিযান করতে পারেনি। আজ যেহেতু আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো, সেই ক্ষেত্রে হয়তো তারা ব্যক্তি উদ্যোগে আবারও সাগরে যাবে এবং এই নিখোঁজ জেলেদের উদ্ধার করার চেষ্টা করবে। বিগত দিনের পরিসংখ্যান বলছে জেলেদেরকে বিভিন্ন সময় 7 দিন পরেও কিন্তু খুঁজে পাওয়া যায়, এমন রেকর্ড রয়েছে। বিভিন্ন সময় তারা পার্শ্ববর্তী দেশের সমুদ্র সীমানায় কিন্তু ভেসে যায় বা পার্শ্ববর্তী দেশ থেকেও জেলেদেরকে উদ্ধার করার ঘটনা রয়েছে। সেক্ষেত্রে এই 12 জেলের ভাগ্যে আসলে কি ঘটেছে সেটি কিন্তু এখনো জানা যাচ্ছে না। স্বজনদের প্রত্যাশা হয়তো তাদেরকে ফিরে পাবেন। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে যেহেতু এটি সাগরে কিন্তু অন্যান্য নদীতে ডুবলে যেমন ডুবুরি বা নৌবাহিনী, ফায়ার সার্ভিস দিয়ে উদ্ধার পরিচালনা করা যায়, এটি কিন্তু সাগরে সম্ভব হচ্ছে না। শুধুমাত্র টহল দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তবে এই অসহায় জেলে পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা করছে। স্থানীয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন সংশ্লিষ্ট উপজেলার, তারা মূলত এই জেলে পরিবারগুলোকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদেরকে শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী সরবরাহ করছেন এবং তারা তাদেরকে আশ্বস্ত করছেন যে সরকারের পক্ষ থেকে এই জেলেদের উদ্ধারে অভিযান রয়েছে। এছাড়া বলবো যে জেলেদেরও মধ্যে, জেলে এবং মালিকদের মধ্যে কিছু বিষয় রয়েছে যে এই সংকেত জারির পরও কিন্তু
জেলেরা ট্রলার মালিকরা সাগরে গিয়েছেন এবং তারা কিন্তু মাছ শিকারে গিয়েছেন, যার ফলে কিন্তু পরবর্তীতে গত দুদিনে আরো 2টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে পটুয়াখালী সহ উপকূলীয় এলাকার পরিস্থিতি ছিল এমন। তামান্না, আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, বৈরী আবহাওয়ার ট্রলার ডুবির আরো বিস্তারিত খবর জানতে বরগুনা থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী নুরুল আহাদ। অনেক অনেক শুভ সকাল। আজকের আবহাওয়ার পরিস্থিতি কি এবং নিখোঁজ জেলেদের সন্ধানে তৎপরতা কেমন লক্ষ্য করছেন? সকাল তামান্না, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরগুনার যে বিষখালী নদী, সেই বিষখালী নদীর পাশে যে ট্রলার ঘাটটি রয়েছে সেখানে। আজকে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত 7 তারিখে বরগুনার একটি মাছ ধরা ট্রলার সাগরে গিয়ে কিন্তু ইঞ্জিন বিকল হয়ে ডুবে যায়। তারপর কিন্তু 16 ঘন্টা পরে সেখানকার 18 জেলের মধ্যে 16 জন জেলেকে উদ্ধার করা হয় এবং এটি একটি আমরা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে 16 ঘন্টা প্রায় 16 জন জেলে কিছু বয়া নিয়ে তারা কিন্তু ভেসেছিলেন এবং তাদেরকে উদ্ধার করা হয়। এইভাবেই কিন্তু আসলে উপকূলের যে জেলেদের যে জীবন সেভাবে এইভাবেই কিন্তু চলছে কোনো রকমের নিরাপত্তা ছাড়াই। তবে একটি বিষয় জানাতে চাই যে তার মধ্যে মহিমা নামের যে ট্রলারটিতে তারা ছিলেন, সেই ট্রলারটি ডুবে যাওয়ার পর 18 জন জেলে আমরা যতদূর জানতে পেরেছি ওই ট্রলারটিতে ছিলেন এবং 2 জন জেলের এখনও সন্ধান মেলেনি। তবে আমাদের সাথে আমরা কথা বলেছিলাম যে পাথরঘাটা যে ট্রলার মালিক সমিতি রয়েছে, জেলা ট্রলার মালিক সমিতি, তাদের সাথে তারা জানিয়েছেন এই ট্রলারটি উদ্ধারে তারা গতকাল থেকেই তারা 4টি ট্রলার তারা কোস্টগার্ডের সমন্বয়ে কিন্তু তারা উদ্ধার অভিযান চালিয়েছিলেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের এই অভিযানটি বিঘ্ন ঘটে। আরেকটি বিষয় জানাতে চাই, আসলে সাগরে কোনো যদি মৎস্যজীবী যারা ডুবে যান বা যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু এই ডুবুরি বা অন্যান্য কোনো কিছু দিয়ে কিন্তু খোঁজার মতো কোনো উপায় থাকে না। শুধুমাত্র তাদের ভরসাই থাকে যে তারা যদি ভেসে থাকেন সেক্ষেত্রে যদি কোন ট্রলার তাদেরকে দেখতে পান বা কোনো উদ্ধারকারী নৌজন যদি তারা দেখতে পান, এছাড়া কিন্তু এদের খুঁজে পাওয়াটা আসলে তেমনটা যায় না। আমরা ট্রলার মালিকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছিলেন যে গত 7 তারিখে বরগুনা তালতলী উপজেলার থেকে 11টি ট্রলার নিয়ে তারা আসলে সমুদ্র উপকূলে ইলিশ শিকারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু প্রতিমধ্যে একটি ট্রলার দুর্ঘটনা ঘটলে তখন তাদের ট্রলার থেকে সেই নাবিকদের উদ্ধার করে ফেরার পথে কিন্তু ওই ট্রলারটিও দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চলছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে ট্রলারের নিখোঁজ ট্রলারের উদ্ধারের সব শেষ। তামান্না, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।